প্রতিদিন অফিস টাইমে দুর্ভোগ। ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত মেট্রোয় দুর্ভোগের একশেষ, মানুষের ভোগান্তির একশেষ। ভিড় তো হবেই, খুব সাধারণ ব্যাপার, মানুষ চেষ্টা করবে যতটা সম্ভব তাড়াতাড়ি মেট্রোয় পরিষেবা নিতে, কিন্তু সেই ভিড়ে মানুষের ভোগান্তি কীরকম। কখনো দরজা আটকাচ্ছে না, কখনো দেরি করে মেট্রো আসছে, কখনো ডিসপ্লে বোর্ডে কিছুই নেই। এই সমস্ত কিছু অভিযোগ। আর দেরি করে আসছে, কখনো ২০ মিনিট, কখনো ১৫ মিনিট। ভিড়ের কারণে দরজা বন্ধ না হয় সমস্যা। প্রতিদিন হচ্ছে এসকালেটারে অনেকক্ষণ লাইন দিয়ে থাকতে হচ্ছে, ট্রেন মিস হচ্ছে। যেমন দমদমে আজকে দরজা বন্ধ হচ্ছে না অফিস টাইমে। আমরা এক সপ্তাহ ধরে প্রবলেম ফেস করছি। এটা দেখেন আমরা এগুলো ওরা দেখবে না। হবে পেটে পড়লেন যাত্রীরা। আমরা এক সপ্তাহ ধরে প্রবলেম ফেস করছি। ১ সপ্তাহ ধরে প্রবলেম ফেস করছি, মানে যবে থেকে সূচনা হয়েছে নতুন লাইনের, সপ্তাহ পার। ভোগান্তির শেষ কোথায়? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, ভোগান্তির শেষ কোথায়? দেখো, ভোগান্তির শেষ কবে এবং কিভাবে তা নিয়ে এখনো পর্যন্ত সন্ধিহান মেট্রো রেলের কর্তারাই। তার কারণ হচ্ছে যে সংখ্যক যাত্রী এখন যাতায়াত করছেন এবং বিশেষ করে গ্রিন লাইনের সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাওয়ার পর এসপ্ল্যানেডের মতো ইন্টারচেঞ্জ সেকশনে যে সংখ্যক মানুষজন যাতায়াত করছেন, এর পাশাপাশি হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মেট্রো স্টেশনেও এবং পুরনো ব্লু লাইনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে, সেখানে কিভাবে যে তারা ক্রাউড ম্যানেজমেন্ট করবেন তা বুঝে উঠতে পারছেন না। এর মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে দক্ষিণেশ্বর থেকে এই মুহূর্তে শহীদ ক্ষুদিরামের মধ্যে যে মেট্রোগুলি চলছে তাতে রেককে ঘিরে প্রায় ৯টি রেক ইতিমধ্যে নোয়াপাড়া কাঠশেডে রয়েছে, যে রেকগুলোতে ডোর প্যানেল থেকে শুরু করে একাধিক কাঠ ছাড়তে হচ্ছে এবং যে ১৫টি রেককে দিয়ে ব্লু লাইনের মেট্রো চলাচল করানো হচ্ছে সেগুলোতে যে সংখ্যক যাত্রী বহন করতে হচ্ছে কোডাল লাইফ অনুযায়ী সেই সংখ্যক যাত্রী বহন করতে গিয়ে কার্যত সেগুলোতে লজ্জরে অবস্থা হয়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন যে সময়টা তারা পাচ্ছেন কাঠশেডিকে রেক মেনটেনেন্স করার জন্য সেটার একটা সমস্যার সম্মুখীন। উল্টে কবি সুভাষের আমরা জানি যে আমার সঙ্গে আমি থাকবো, তুমি থাকো, তোমার কাছে যাবো। তবে যাত্রীরা কি বলছেন দেখুন, দুর্বিষহ পরিস্থিতি বলছেন যাত্রীরা। দুর্ভোগ হচ্ছে, আগের যেরকম মেনটেনেন্স ছিল সেরকম মেনটেনেন্স নেই, দেরি হচ্ছেই। আমি তো এখন 4টে গাড়ি ফেল করে এখন এলাম। যবে যে ওই কবি সুভাষের হয়েছে তবে থেকে দুর্ভোগ রোজকার ভোগ করছি। নেতাজি কুদঘাট থেকে উঠছি, টালিগঞ্জে আমি দাঁড়াচ্ছি, ওখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছে, ওইখানে দাঁড়াচ্ছে, ডেলিকার দুর্ভোগ। এখন যা স্টার্ট হয়েছে কিছু বলার নেই। আমি ডিসাইড করলাম যে বাসে করে যাব, ফেরার সময় অ্যাটলিস্ট। দুর্বিষহ, ওঠা যাচ্ছে না, রোজের পরপর দোকরা ট্রেন ড্রপ দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে। অবশ্যই আগে তো ব্যবস্থা করবে যে কী হবে, কি হচ্ছে, এগুলো প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হচ্ছে কি না। আগে তো ট্রেনের ব্যবস্থা করে রুট চালু করবে। রুট চালু হয়েছে, আমরা সবাই খুশি। প্রতিদিন এটা চলতে পারে না, এটা একটা আশু সমাধান প্রয়োজন, যাতে করে যাত্রীরা আগে যেমন সাশ্রয় যেতে পারতো সেইভাবে যেতে পারে। আগে যেতাম, সুবিধায় যেতে পারতাম, এখন সেই সুবিধায় যেতে পারছি না। ভিড় হচ্ছে, এত ঠেসাঠাসি, বেরোনো যাচ্ছে না, ওঠা যাচ্ছে না। বেরোবার চেষ্টা থাকছে না, যে আমি বেরিয়ে যাবো, নামবো, সেও অবস্থা থাকছে না। করেছে, ঠিক করেছে, কিন্তু গাড়ি বাড়ানো দরকার ছিল, গাড়ি ঠিক টাইমে চালানো উচিত ছিল, সেইটা মেনটেন করে তারপর এটা করা উচিত ছিল। নাভিশ্বাস অবস্থা। আবির, তুমি শুনলে এই লোকাল ট্রেনের মতো প্রতিদিন ৩-৪টে করে ট্রেন ছাড়তে হবে এবং এই সমস্যা টেকনিক্যাল দুটো দিক রয়েছে। প্রথমত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শহীদ ক্ষুদিরামে রিভার্সেবল পয়েন্ট তৈরি করে সিগন্যাল টেলিকমিউনিকেশনের কাজ শেষ হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অপারেশনস এর জন্য যথাসংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অসুবিধা চলবেই বলে জানাচ্ছেন তারা। দ্বিতীয়ত, তোমাকে কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, রেকের সংখ্যা অত্যন্ত কম হতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গাতে যারা রেক মেনটেন্যান্সের কাজ করেন তাদেরকেও বিভিন্ন কার্ড শেড ইতিমধ্যে ছড়িয়ে যেতে হচ্ছে, তার কারণ সেখানেও যথাসংখ্যক কর্মী নেই এবং প্রত্যেকদিন ভিড়ের চাপে যেভাবে একাধিক রেকের ডোর প্যানেল নষ্ট হতে শুরু করেছে। এবং কারণ বলছো, লিস্টের তো শেষ দেখছি না, তাহলে কি মেট্রো কর্তৃপক্ষ পুরো উদাসীন ছিল এইসব নতুন লাইন জোড়ার আগে?
একেবারেই তাই, মেট্রো কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন হয়েই রয়েছে। এর আগেও ছিল এবং বর্তমান পরিস্থিতিতেও তাই। এবং পরিস্থিতি এমনই, মেট্রো রেলের বিভিন্ন বিভাগের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা বুঝে উঠতে পারছেন না এই সমস্যার সমাধান করার জন্য কাদের কাছে কিভাবে যাওয়া হবে। তারাই বুঝে উঠতে পারছেন না, তাহলে মানুষের ভোগান্তি চলবে। ভোগান্তির কবে শেষ, কোথায় শেষ এখনো পর্যন্ত জানা নেই তাদের কাছেই। অতীন ঘোষের বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অতীন ঘোষের বাড়িতে সিবিআই আরজিকর দুর্নীতি মামলায় অতীনের বাড়িতে সিবিআই, ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি জানা যাচ্ছে? দেখো, আরজিকর দুর্নীতি মামলাতে ইতিমধ্যে আরজিকর দুর্নীতি মামলা তদন্তকারী অফিসাররা সিবিআই টিম এসে পৌঁছছে অতীন ঘোষের বাড়িতে। তোমার জানিয়ে রাখবো, যখন আরজিকর দুর্নীতি মামলা যখন সামনে আসে তখন দেখা গিয়েছিল যে চন্দন লোহ বলে টালা এলাকার এক ব্যক্তির তথ্য উঠে এসেছিল এবং তার স্ত্রী ক্ষমা লোহর নামে আরজিকরের ভেতরে যে ক্যাফে চলতো বা ক্যাফেটেরিয়া চলতো তার বরাত বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছিল এমনটা অভিযোগ। এই চন্দন লোহের হয়ে অতীন ঘোষ নাকি সঞ্জীব ঘোষের কাছে সুপারিশ করেছিলেন বা অনুরোধ করেছিলেন একটি জায়গা তাকে বরাত করে দেওয়া, পাইয়ে দেওয়ার জন্য, এমনটা কিন্তু অভিযোগ ছিল। সেক্ষেত্রে ইতিমধ্যেই চন্দন লোহকে জিজ্ঞাসাবাদ করা বা তাকে জিজ্ঞাসাবাদ করা এই সমস্ত পর্ব কিন্তু মিটে গিয়েছে এবং চূড়ান্ত চার্জশিট তারা দিতে চাইছে এই আরজিকর দুর্নীতি মামলাতে। এবং তার আগে বেশ কিছু জায়গায় তারা বেশ কিছু তথ্য আরো যারা যাচাই করা প্রয়োজন। আমি আসছি তোমার কাছে। আরজিকর মামলায় নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জানাই, অতীনের বাড়িতে সিবিআই, ডেপুটি মেয়র অতীন ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। আগেই এই চন্দন লোহার যার নাম করা হচ্ছে তাকে ডেকে সিবিআই বয়ান রেকর্ড করে এবং বয়ান রেকর্ডের পরেই বয়ান রেকর্ডের ভিত্তিতেই দাবি যে সিবিআই গেছে আরজিকর দুর্নীতি মামলার তদন্তে। সিবিআই গেছে অতীন ঘোষের বাড়িতে এবং ডেপুটি মেয়রের বাড়িতে। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির বাইরে আপনারা দেখছেন প্রভাব খাটিয়ে পরিচিতকে বরাত পাইয়ে দিয়েছিলেন অতীন ঘোষ, এরকমটাই অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই অতীনের বাড়িতে সিবিআই আগেই চন্দনকে ডেকে বয়ান রেকর্ড সিবিআইয়ের। আপনারা দেখছেন সেই অতীন ঘোষের বাড়ির সামনে সিবিআইয়ের গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুর্নীতির তদন্তে ডেপুটি মেয়রের বাড়িতে। হ্যাঁ অমিত, যেটা বলছিলে। একেবারে যে বিষয়টা বলছিলাম যে এই আরজিকর নিয়োগ দুর্নীতি মামলাতে চূড়ান্ত চার্জশিট দাখিল করতে চলেছে সিবিআই। খুব শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে। তার আগে বেশ কিছু ক্ল্যারিফিকেশন তাদের প্রয়োজন, কারণ তদন্ত করতে গিয়ে বেশ কিছু ব্যক্তির নাম উঠে এসেছিল যাদেরকে বিভিন্নভাবে বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়া হয়েছিল, তাদের হয়ে কারা সুপারিশ করেছিল এই ধরনের বেশ কিছু নামও উঠে এসেছিল। সেক্ষেত্রে চন্দন লোহ বা ক্ষমা লোহ যাদের নাম ছিল সেক্ষেত্রে তাদের বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অতীন ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বা পরিচিত ছিলেন এই চন্দন লোহ এবং তার স্ত্রী ক্ষমা লোহ। সেক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল যে সন্দীপ ঘোষের কাছে নাকি চন্দনের হয়ে তিনি সুপারিশ করে দিয়েছিলেন এমন একটা তথ্য উঠে এসেছিল। সেটা ক্ল্যারিফিকেশন করা, সেটা যাচাই করা, এই তথ্য যাচাইয়ের কাজগুলো করছে। গত শনিবারই সুদীপ্ত রায়, আরও একজন চিকিৎসক যিনি আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন, তার বাড়িতেও কিন্তু শনিবার দিন সিবিআই টিম পৌঁছে গিয়েছিলেন বা তদন্তকারী অফিসার গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারণ এই জায়গা থেকে তারা যে তদন্ত তারা গুটিয়ে আনছেন বা তদন্ত তারা শেষ করে আনছেন, সেই জায়গা থেকে বেশ কিছু ক্ল্যারিফিকেশন তাদের এখন এই মুহূর্তে প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে সেই জায়গা থেকে যেহেতু সেই সময় অতীন ঘোষের একটা নাম উঠে এসেছিল, সেটা ক্ল্যারিফিকেশন করে দেখার কাজই কিন্তু সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে করছেন, এমনটা কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। বেশ।